জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকের এই জাগরণী সভার সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের এই জাগরণী সভার সম্মানিত উপস্থিতি, সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, ভালোবাসা। আজকের আলোচ্য যে সূচি, সেটা আলোকে আমি কিছু কথা বলতে চাই। মতবাদ বা মত ধর্ম, এটার মীমাংসা মনে এখনো হয়নি। এটা কি মতবাদ নাকি মত দর্শন নাকি মত ধর্ম? এই বিতর্কটা ওনার শেষ হওয়া দরকার ছিল। এতদিন এত যুগ পরেও এটা আমরা আসলে কোন জায়গায় নিয়ে গিয়েছি বা কোথায় আমরা আছি, সেটা এখন পর্যন্ত মীমাংসা হয়েছে বলে আমার মনে হয়। যা হোক, ওই বিতর্কে আমি যাচ্ছি না। আমার দৃষ্টিকোণ থেকে আমি কিছু কথা বলতে চাই। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, তার পূর্ব পিতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, উনি যুগের প্রয়োজনে বা তৎকালীন সময়ের যে ব্রাহ্মণ্যবাদের যে চাপ যে কষ্ট, সেটা নিরসন করার জন্য হয়তো মতীয় ধর্মের সৃষ্টি করেছিলেন বা মতীয় ধর্মটাকে প্রচলন করেছিলেন। এবং তার নিরিখে ওনার পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা বা প্রচেষ্টা যেটা ছিল। এবং উনি শুধু মতীয় আধ্যাত্মিকতার উপরে নির্ভর করেনি, বাস্তব ধর্মী অনেকগুলো পদক্ষেপ তার ছিল, যেমন শিক্ষা, চিকিৎসা এবং সার্বিকভাবে একটা বৈষম্যহীন, একটা বর্ণবাদবিহীন সমাজ প্রতিষ্ঠার, মানবতাকে সামনে নিয়ে আসার যে চেষ্টা, সেটা কিন্তু মতীয়বাদের ভিতরে আছে, মতীয় ধর্মের ভিতরে আছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা কথা বলতে পারছি, এটা ঠাকুর বাড়ির এই যে সূর্য সন্তান আবির্ভূত না হলে কিন্তু সম্ভব হতো না। আমরা সত্যিকার অর্থেই কিন্তু এই নমঃশূদ্র সমাজ একটা ডাইনামিক মেধা নিয়ে সবাই এসছে। আমাদের সমাজের ভিতর রাজনীতিবিদ আছেন, উকিল আছেন, ব্যারিস্টার, ডাক্তার, পাল এবং লেখক, কবি, সবই কিন্তু সমৃদ্ধশীল একটা জাতি। কিন্তু এই জাতিটাকে আমাদের একটা জায়গায় আমরা এখনো অনেক পিছনে পড়ে আছি, সে রাজনৈতিকভাবে। রাজনৈতিক সৃষ্টি এবং রাজনৈতিক প্রতিষ্ঠা আমাদের সমাজ থেকে কিন্তু এখন পর্যন্ত হতে পারে নাই। অনেক চেষ্টা তো অনেকেরই আছেন, পূর্বে যারা আমাদের ছিলেন, কিন্তু রাজনৈতিক প্রচেষ্টা ছাড়া একটা সমাজ বা একটা জনগোষ্ঠী বা ধর্মগোষ্ঠী কিন্তু পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে না। আমরা যদি ইহুদিদের তাকাই, ইহুদিদের থেকে ইসরায়েলের দিকে তাকাই, খুবই সংখ্যায় তারা সীমিত, বাট তারা কিন্তু সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত। তাদের রাজনৈতিক প্রতিষ্ঠার কারণেই কিন্তু তারা সব জায়গায় ধর্মটাকেও তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে। আমাদের কর্ম প্রতিষ্ঠা বিক্ষিপ্ত ভাবে আছে বলে আমি মনে করি। স্ব জায়গায় সবাই প্রতিষ্ঠিত, কিন্তু সার্বিকভাবে আমি আপনাদেরকে আহ্বান করব, রাজনৈতিক সচেতনতা ছাড়া ধর্মীয় সচেতনতা দিয়ে শুধুমাত্র একটা জাতিকে প্রতিষ্ঠিত করা যায় বলে আমার মনে হয় না। এবং রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠা করা না যায়, দেশে বলেন, বিদেশে বলেন, যে কোনো জায়গাতে বলেন, আমার মনে হয় না সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। আপনারা ভাববাদের কথা বলা যায়, অনেক কিছুই বলা যায়, কিন্তু বাস্তবিক অর্থে রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া, রাষ্ট্রীয়ভাবে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠা বা রাষ্ট্রীয় আনুকূল্য ছাড়া কোনো জাতি, কোনো ধর্ম পৃথিবীতে টেকেনি। আমার এটা ব্যক্তিগতভাবে যতটুকু আমি লেখাপড়া করছি, আমি দেখতে পাচ্ছি যুগে যুগে ধর্ম কিন্তু রাষ্ট্রীয় সহযোগিতায় প্রসারিত হয়েছে এবং প্রতিষ্ঠিত থাকতে পেরেছে। তো আমার আহ্বান, সারাদিন মিটিং করে অনেকগুলো যাই করি না কেন, দিন শেষে যদি আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠা অধিকার না থাকে, কোনো জায়গায় আমরা থাকতে পারবো না। সেটা এদেশে বলেন, ওদেশে বলেন, বিদেশে বলেন, বিভিন্ন জায়গাতেই কিন্তু আমরা বারবার অবহেলিত হচ্ছি, বারবার আমরা চলে যেতে হচ্ছে, কিন্তু রাজনৈতিক অধিকার নেই। আপনারা এই জাগরণী সভা থেকে আমি আহ্বান করব, আগামী দিনে যে কোনো একটা জায়গায় আপনার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য কি করা যায়,
এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে আছে, এদের ভিতরে আমরা কেন পিছিয়ে আছি? আমাদের অধিকার নিয়ে আমরা সচেতনতা থাকা সত্ত্বেও কেন আগাতে পারছি না? এখানে বর্ণবাদের একটা বিরাট প্রভাব আছে। আমরা যখন রাজনৈতিকভাবে, আমি দেখেছি বাবার রাজনীতিতে উনি যখন যতবারই উনি এই সংখ্যালঘু অধিকারের কথা বলেছেন, রিজার্ভেশনের কথা বলেছেন এবং সংখ্যাভিত্তিক আসন সংরক্ষণের কথা বলেছেন, তখন বারবার এই নিজেদের ভিতর থেকে, নিজেদের জাতি বা ধর্মের ভিতর থেকে অন্য বর্ণ উচ্চ বর্ণের লোকজন বারবার বিরোধিতা করেছেন। এটা উত্তম সাক্ষী সুশীলদা এখানে আছেন, এনার কাছ থেকে বাবার এই সংগ্রামটাকে দেখেছেন। সো আমার ঐকান্তিক অনুরোধ থাকবে এই জাগরণী সভায় যারা সংশ্লিষ্ট আছেন, যে রাজনৈতিকভাবে আমাদেরকে আগামী দিনে কিভাবে আগানো যায়, আমাদের প্রতিষ্ঠা কিভাবে পাওয়া যায়, সেই বিষয়ে আমাদের মনে আরো বেশি মিটিং করা দরকার, নিজেদের ভিতরে ঐক্যমত গড়ে তোলা দরকার এবং পারস্পরিক মত বিনিময় করা উচিত। আর আমি বক্তৃতায় অত সাবলীল না, আপনার ওই যেভাবে ঠাকুরের কথা বলতে হয় ওটার সাথেও আমি কেবলমাত্র শুরু, আমি তো অনেকদিন তো কথাই বলতে পারিনি, আমাকে ডাকা হলেই কেউ ডাকা, আমার বক্তৃতার সুযোগও হয়নি। তো কার্তিক ঠাকুরের ছেলে যে বক্তৃতা করা হচ্ছে সেই প্রত্যাশা আমার কাছে করবেন না, আমাকে সহযোগিতা করবেন, আমি আস্তে আস্তে বলতে বলতে একশো শিখে যাবো। তো আমি আমার বক্তব্য এখানেও শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। নমস্কার।